দর্শক দেখুন, চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান অভিষেক। হাইকোর্ট বলল আগে এসএসকেএম যান, রিপোর্ট দেখে তারপর সিদ্ধান্ত। এই প্রথম কলকাতা হাইকোর্টকে এত বড় একটা প্রশ্ন তুলতে দেখলাম। এর আগেও উনি বিদেশ গেছেন, চোখের চিকিৎসা করাতে হবে এইসব বলেছেন, কিন্তু কখনো কলকাতা হাইকোর্ট এই প্রশ্ন তোলেনি যে এখানে কি চিকিৎসা হবে না। এসএসকেএম হাসপাতাল এত বড় একটা হাসপাতাল, এখানে কি চিকিৎসা হবে না? এই প্রশ্ন কিন্তু এর আগে কখনো কলকাতা হাইকোর্ট বা কোনো কোর্ট তোলেনি, যেটা এবার তুলেছে। জাস্টিস সৌগত ভট্টাচার্য, ওনার বেঞ্চে হিয়ারিং হচ্ছিল, ওই ডিজে মামলার যে হিয়ারিং, ওটার হিয়ারিং হচ্ছিল। আর উনি বিদেশে যাবেন চিকিৎসা করাতে, তার একটা করা হয়েছিল, অ্যাপিল করা হয়েছিল। আসলে মানে ওনার বিদেশ যাওয়ার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্ট করে দিয়েছিল ওই ডিজে মামলার ব্যাপারে। উনি ডিজে মামলাকে খারিজ করার জন্য কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, তো খারিজ তো হয়নি, রক্ষা কবচ দেওয়া হয়েছিল, কিন্তু বলা হয়েছিল বিদেশ কিন্তু আপনি সহজে যেতে পারবেন না আদালতের অনুমতি ছাড়া। তো ওখানে মানে আটকে যাওয়া, ফাটা বাঁশেতে কার্যত। তো এখন উনি ছটকাচ্ছেন, বিদেশ যাবেন। কেন যাবেন কে জানে? প্রশ্ন তো অনেক ঘুরপাক খাচ্ছে যে আদতে উনি পালাতে চাইছেন, পালানোর জন্য আনচান করছেন, হয়তো বুঝছেন হাওয়া খুব খারাপ, যে কোনো মুহূর্তে ধরে নিতে পারে, গ্রেপ্তার করা হতে পারে, সুতরাং পালাই। তো পালানোর একটাই রাস্তা বিদেশে চিকিৎসা, চোখের চিকিৎসা। কি হয়েছে চোখে কে জানে 2016-তে। তার না এখানে কোনো ট্রিটমেন্ট হয়, না বিদেশে গিয়েও সমাধান হয় পুরোপুরি। মাঝে মধ্যেই নাকি চোখের ট্রিটমেন্ট করতে যাচ্ছেন। কোথায়? কখনো শুনি দুবাই, কখনো ইউএসএ। তো ফের ইউএসএ যাবেন বলে অ্যাপিল করেছেন। তো ওই অ্যাপিলটার হিয়ারিংটা এখনও হয়নি, কিন্তু আজকে ডিজে মামলার ব্যাপারে নাকি এখানেই মানে তোলা হয়েছিল বিষয়টা, যে আমার মক্কেল বিদেশ যেতে চাইছেন। তো তখন জাস্টিস সৌগত ভট্টাচার্য বলেছেন আগে এসএসকেএম যান, তো এসএসকেএমে যান, ওখানে মেডিকেল বোর্ড হবে, আর হবে, আগে দেখা যাক যে এখানে চিকিৎসা করার মতো পরিকাঠামো আছে কি নেই। যদি বলা হয় যে এখানে নেই, এখানে হচ্ছে না, আমাদের পক্ষে সম্ভব না, তখন দেখা যাবে। আগে দেখুন এসএসকেএম কী বলে। আসলে এখানে আপত্তি করা হয়েছে সরকারিভাবে। যখন এসব বলা হচ্ছিল তখন আপত্তি মানে যারা থাকেন না সরকারি যে মানে উকিল, তারা আপত্তি করেছেন যে না, এখন ছাড়া যাবে না। শুধু ডিজে মামলা না, আরও অনেক কিছু আছে, অনেক মামলা আছে, মামলার পর মামলা আছে, ফলে ওনাকে দরকার। মানে পরিষ্কার বুঝিয়ে দেওয়ার চেষ্টা হয় যে উনি পালানোর চেষ্টা করছেন, সব হবে না। মামলা অনেক আছে, শুধু ডিজে মামলা না, সুতরাং ওইরকম এটা বাহানা, এটা আর কি বোঝানোর চেষ্টা হয়। তো হাইকোর্টে বুঝেছে বিষয়টা, সেজন্য পরিষ্কার বলে দিয়েছে যে যান এসএসকেএমে যান, আগে এসএসকেএমে যান, কী বলে এসএসকেএম দেখুন, তারপর। তো দর্শক, এই হচ্ছে বিষয়, পুরো ঘেটে গেছে। বিদেশ পালানোর বা বিদেশ যাওয়ার যে ছকটা, সেটা কলকাতা হাইকোর্ট ধরে ফেলেছে বিষয়টা। সেই জন্য বলেছে, অ্যালাউ করেনি, বলেছে আগে এসএসকেএমে যান। আর দেখুন চোখে কি হয়েছে, ভালোই তো মাঝে মধ্যে বেরিয়ে দেখি খুব মানে গাগড়াচ্ছেন। এই তো কদিন আগে দেখলাম ওই আমতলার কেসটা হওয়ার পরে তো দেখলাম খুব একেবারে চোখ দিয়ে দেখে খুব তো দেখছিলাম না। ওই যখন বুলডোজার দিয়ে ওনার অফিস ভাঙা হচ্ছিল, উনি অবশ্য আমতলায় যাননি, কিন্তু বাড়ির সামনে তো বেশ ভারী তো চিৎকার করছিলেন। চোখে কি সমস্যা হয়েছে যে ইউএসএতে গিয়েই দেখাতে হয় একবার করে? ইউএসএতে গিয়ে কি হয়েছে? আমাদেরও কৌতূহল। এমন কোনো হাসপাতাল আমাদের রাজ্যে বা রাজ্যের বাইরে কোথাও নেই, সোজা বিদেশ এবং ইউএসএ। সত্যিই খুব কৌতূহলের। তো যাই হোক, আফটার অল কলকাতা হাইকোর্ট এখানে হস্তক্ষেপ করছে যে না, এরকম বললেই যাওয়া যাবে না, আগে এখানে কি আছে দেখি পরিকাঠামো, আর ওনার কি চোখের কি সমস্যা আগে দেখি বুঝি, মেডিকেল রিপোর্ট আসুক, তারপর ভাবা যাবে। তো এখন এসএসকেএম ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, এবার যান দেখি, এবার ধরা পড়ে যাবেন চোখে কি হয়েছে এক্স্যাক্টলি, এবার ধরা পড়ে যাবেন। আদৌ চিকিৎসা করানোর মতো কিছু আছে কি না, আর থাকলে সেটা এখানে হবে না নাকি, সেটা এবার ধরা পড়ে যাবেন।
ওই মেডিকেল রিপোর্ট কী হয়েছে না হয়েছে আংবাং মানে কখনো কেউ প্রশ্ন করলে একটা ওখান থেকে পোস্ট করে দিলেন, ওই সব না। এবার তো পুরো রিপোর্ট হবে তো। আর তো পিসির মেডিকেল কলেজ না, এসএসকেএম, যা খুশি মন মতো একটা রিপোর্ট বানিয়ে ফেলবেন, এরকম অভিযোগ ছিল এসএসকেএম সম্পর্কে। কলকাতা হাইকোর্টকেও প্রশ্ন তুলতে দেখেছিলাম, পরের দিকে অবশ্য সতর্ক হয়ে গেছিল। আগে তো কলকাতা হাইকোর্টে যেন কোথাও ধরে নিয়েছিল যে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডটা ওই সব টিএমসি দাগিদের জন্যে, একটা ঝাঁকুনি পর্যন্ত কলকাতা হাইকোর্ট দিয়েছিল। তো ফলে এখন আর সেটা হবে না, এখন তো প্রকৃত যা আছে চোখের সেটা পরীক্ষা নিরীক্ষা করে উঠে আসবে, ফলে এবার ধরাও পড়ে যাবেন। এই যে চোখের চিকিৎসা করাতে বারবার বাইরে যাওয়া, অ্যাকচুয়ালি এর পেছনে কী আছে রহস্যটা। তো দর্শক বলবেন আপনারা। আর আমি যেটা বলছিলাম যে যেটা বলা হচ্ছে যে ওনাকে এখন ছাড়া যাবে না, কারণ অনেক কেস টেস রয়েছে ওনার বিরুদ্ধে। এই যে আচ্ছা আমি এটা একটু শোনাই। ওই যখন আমতলা অফিসে ভাঙচুর করা হচ্ছিল, উনি মানে কি বলেছিলেন মিডিয়ার সামনে, এবং উনি আবার হুঁশিয়ারি দিয়েছিলেন। তো সেই হুঁশিয়ারির পরে আবার অন্য কেসও হয়েছে, এই হুমকি হুঁশিয়ারি। মানে এইদিকে সব মানে যাই অবস্থা, একটার পর একটা কেস আসছে, আবার হুঁশিয়ারি দিতে আবার কম করছেন না। অনেকে বলছেন আসলে হুঁশিয়ারিটা ভয়ে চলছে আর কি, চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, কী হবে সেই জায়গা থেকে গলার আওয়াজ বার করছেন। গলার আওয়াজ তো দুরকমভাবে বের হয় না, একটা ভয়ে একটা সাহসে না, ওই ভয়ে ভীত মানে হয়ে গেছেন সেই জায়গা থেকে। তো উনি সেদিন তো কীরকম হুমকি দিয়েছিলেন দর্শক একটু শুনুন, তারপর মদন মিত্র ওনার সম্পর্কে কী বলেছেন শুনবেন, সেটা আমি শোনাবো। আর আমি এটাও শোনাবো, এই ধরনের হুমকি হুঁশিয়ারির পরে আরও নতুন করে কেস হয়েছে। অভিজিৎ দাস ওরফে ববি ডায়মন্ড হারবারের, যিনি ওনার বিরুদ্ধে ভোটে লড়েছিলেন, তার ওয়াইফ আবার নতুন করে অভিযোগ করেছেন। অভিযোগ তো হয়েই চলেছে দুর্নীতি, সেবাশ্রয় ইত্যাদি নিয়ে। আবার দেখুন, আমি পরপর দেখাচ্ছি বক্তব্যগুলো। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া। যে ধারায়, যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনি কি ভাবছেন? আমি অভিযোগ করতে এসেছি যে গত 18ই জুলাই আমতলায় সাংসদ অভিষেক ব্যানার্জির যে অবৈধ কার্যালয়টা ছিল, অবৈধ নির্মাণটা ছিল, তো সেটা যখন ভাঙা হচ্ছিল, সেখানে আমি বিপত্তারিণী পুজো দিতে গেছিলাম, তো ওখানে দেখতে যাই। তো যে কোনো কারণবশতই হোক আর কি, সাংবাদিক ভাইরা আমার কাছে আসে। তো আমতলার বাসিন্দা বলুন, নাগরিক বলুন, আর অভিজিৎ দাসের ওয়াইফ হিসাবেই বলুন, তো মনের মধ্যে জমা থাকা ক্ষোভটা উগরে দিই। তো তারপরে সেই ভিডিওটা আমার ব্যাপকভাবে ভাইরাল হয়, এবং সেখানে অভিষেক ব্যানার্জির অঙ্গমিলনে যারা চলে আর কি, সেই ডিজিটাল যোদ্ধারা বা ওনার অনুপ্রেরণায় অনুপ্রেরিত যে সমস্ত আর কি তৃণমূলের সমর্থক আছে, তারা আমাকে তো বিভিন্নভাবে হুমকি দিতে থাকে, আর আমাকে দেখে নেবে, এই করবে সেই করবে না, এতে কমেন্টেই দেওয়া হচ্ছিল, ডিজিটালি দেওয়া হচ্ছিল, মানে ফেসবুকে। হ্যাঁ, এবং কদর্য ভাষায় আক্রমণ করছে। মানে আমি যে একজন মহিলা, সেই শালীনতা বোধটুকু তাদের নেই। কতজনের বিরুদ্ধে এফআইআর করলেন? দিয়েছি অভিষেক ব্যানার্জি এবং যারা আমায় কমেন্ট করেছে যে ডিজিটাল যোদ্ধা ওনার কথায়, তাদের বিরুদ্ধেই করলাম। অভিষেক ব্যানার্জি যে বলছেন না যে 2031-এ যদি ক্ষমতায় আসে দেখবে, আশা করি 31 অব্দি উনি আর কি বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। আশা করি গারদে গিয়ে গরাদ গুনবেন। আপনার নাম? আমার নাম মৌসুমী দাস ঘোষ। উনিও পক্ত মহিলা, বেশ গুছিয়ে কথা বললেন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ওনাকে কি করে ছাড়া যাবে? এদিকে মদন মিত্র বলছেন আপনি খুনি, আপনি খুন করান, তারপরে এদিকে নতুন করে সব অভিযোগ হচ্ছে। এর আগে অভিজিৎ দাস ববি, উনিও বেশ কয়েকটা অভিযোগ করেছেন। উনি তো ছাড়ছেনই না, মানে অভিষেকের যা সব কীর্তি আছে ডায়মন্ড হারবারে, সেসব বিষয়ে থানার দ্বারস্থ হয়েছেন। ফলে এত কেস টেস এদিকে হচ্ছে, আর উনি পালাতে চাইলে কি পালাতে দেওয়া যাবে?
ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেব না। তো যাই হোক, ছাড়ার কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না। সরকার পক্ষ ছাড়তে নারাজ। আর সবথেকে বড় বিষয়, কলকাতা হাইকোর্টও পরিষ্কার বুঝতে পেরেছে যে এর পেছনে রহস্য আছে। উনি যে চিকিৎসা করাতে যাবেন বলছেন, শুধু চিকিৎসা না, এর পেছনে রহস্য আছে মনে হচ্ছে। তো আগে এসএসকেএম কি বলছে দেখি, তারপর সিদ্ধান্ত নেব। সেজন্যই ওনাকে বলে দেওয়া হয়েছে, যান আগে এসএসকেএমে যান। দর্শক কি বলবেন, এসএসকেএমে গেলে কি রিপোর্ট ধরা পড়বে, আর কেনই বা উনি এতটা ছটকাচ্ছেন বিদেশে চিকিৎসা করাতে? আসল উদ্দেশ্য কি, আপনাদের কি মনে হয়? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।